উৎস বলল, আচ্ছা। রূপকথা বলল, ছাড়ুন আমায়। উৎস রূপকথা ঘাড় থেকে মুখ তুলে ঠান্ডা গলায় বলল, প্লিজ একটু ঘুমায় না, শান্তির ঘুম। উৎস চাহনি দেখে রূপকথার মায়া হলো। আজকের এই উৎস জাওয়াতকে রূপকথা চিনতে পারছে না। মনে হচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক উৎস জাওয়াতকে দেখছে আজ। কেমন করুণ চাহনি, যা দেখে মন গলে গেল রূপকথার। কিছুক্ষণের জন্য ভুলেই গেল উৎস তার সঙ্গে ঠিক কী করেছিল। সকাল 10টায় উষার ঘুম ভাঙল। ঘুম ভেঙে তাকাতে দেখে সে যেভাবে ঘুমিয়েছিল সেভাবেই আছে। রূপকথা তাকে এখান দিয়ে জড়িয়ে ধরেছে। উৎস এখনো রূপকথার ঘাড়ে মুখ গুজে শুয়ে আছে। উৎস লম্বা করে একটা শ্বাস টেনে রূপকথার ঘাড় থেকে মুখ সরালো। বালিশে শুয়ে কিছুক্ষণ রূপকথার দিকে চুপচাপ তাকিয়ে থাকলো। বলল, এই তো বাজেভাবে ফেঁসে যাব, এটা তো স্বপ্নও ভাবতে পারিনি। কবে বড় হবে আমার ছোট্ট পাখি। এটা বলে উৎস রূপকথার বাম গালে একটা চুমু দিয়ে গা থেকে তার হাতটা সরিয়ে উঠে বসলো। এরপর ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে রুমে এসে একটা টি শার্ট পরে নিল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিয়ে নিচে যাওয়ার জন্য অগ্রসর হলো। পরক্ষণে গলার কামড়ে দাগটার কথা মনে পড়ে গেল। আবারও আয়নার সামনে গেল। গলায় হাত দিয়ে বলো, এই অবস্থা নিয়ে নিচে কিভাবে যাব? আম্মা আবার দেখলে কিভাবে? এরপর উৎস অনেক ভেবে একটা বুদ্ধি বের করলো। ঠিক করলো গলায় মাফলার বেঁধে রাখবে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে গলা ব্যথার টনসিল বেড়ে গেছে। নিজের বুদ্ধির প্রশংসা উৎস নিজেই করলো। বলল, বইয়ের কামড় খেয়ে বুদ্ধি দেখছি তরতর করে বেড়ে গেল। বাহ! উৎস আর দাঁড়িয়ে না থেকে আলমারি থেকে একটা মাফলার বের করে গলায় বেঁধে দিল। এরপর নিচে চলে গেল। উৎস নিচে এসে দেখে তার মা কিচেনের সার্ভেন্টদের সঙ্গে রান্না করছে। বাসায় মেহমান আসছে তবেই আয়েশা বেগম রান্না করেন, বাকি সময় সার্ভেন্টরাই করে দেন। উৎস আয়েশা বেগমকে বলল, কেউ আসবে নাকি? আয়েশা বেগম বলল, তোমার চাচা চাচি আসবে। রূপকথা উঠেছে? উৎস বলল, না। আয়েশা বেগম উৎসর গলার দিকে তাকে জিজ্ঞেস করলো, গলায় মাপলার কেন বাবা? গলা ব্যথা করছে নাকি? উৎস বলল, হুম। আব্বা অফিসে? আয়েশা বেগম বলল, হুম। আচ্ছা শোনো, রূপকথাকে ডেকে দাও। এরপর দুজন একসঙ্গে নাস্তা করে ওষুধ খেয়ে নাও। উৎস বলো, এত রাতে জ্বর এসেছিল, একটু ঘুমাক। আয়েশা বেগম চিন্তিত মুখে বলল, হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার? বিকেলে একবার ডক্টর দেখিয়ে এনো। দেখো ডক্টর কোনো টেস্ট দেয় নাকি। উৎস বলল, দেখি। আয়েশা বেগম বলল, আচ্ছা তুমি বসো, নাস্তা করে দাও। সকাল 11টায় উৎস স্টাডি রুমে বসে কিছু ফাইল দেখছিল। এমন সময় বাইরে একাধিক মানুষের গলার আওয়াজ শুনে বুঝলো মেহমান চলে এসেছে। এরপর স্টাডি রুম থেকে বের হয়ে লিভিং রুমে গিয়ে দেখে তার চাচা চাচি এবং ফারাজ ইনায়া এসেছে। ইনিয়া এসে সবার প্রথমে রূপকথাকে খুঁজতে লাগলো। এরপর উৎসকে দেখে জিজ্ঞেস করলো, ভাইয়া, ভাবিমণি কোথায়? উৎস ইনিয়ার গাল টেনে বলল, তোমার ভাবিমণি একটু অসুস্থ, তাই এখনো ঘুমাচ্ছে। ইনিয়া বলো, আমি গিয়ে ডেকে তুলি? উৎস বলল, ওকে যাও। এরপর উৎস সবার সঙ্গে বসে লিভিং রুমে গল্প করতে লাগলো। অন্যদিকে ইনায়া ততক্ষণে রূপকথাকে ডাকতে উপরে চলে গেল। ফারুক সাহেব উৎসকে জিজ্ঞেস করলো, উৎস, তোর গলায় কি হয়েছে? উৎস বলো, গলা ব্যথা আর টনসিল বেড়ে গেছে। ইনেয়া রূপকথার রুমে গিয়ে বিছানায় উঠে বসলো। এরপর রূপকথার গা থেকে কম্পিউটারটা তুলে নিল। রূপকথা এমনিতেও হালকা হয়ে এসেছিল, তার মধ্যে গা থেকে কম্পিউটার সরিয়ে নেওয়ার ঘুম পুরোপুরি ভেঙে গেল। এবার পাশ ফিরে দেখে ইনিয়া বসে আছে। রূপকথা উঠে বসে ইনিয়াকে জড়িয়ে ধরে বলল, ইনু সোনা, কখন এসেছো? ইনায়া হেসে বলল, মাত্র এসেই তোমাকে ডাকতে চলে এসেছি। রূপকথা বলো, তোমরা আসবে অথচ আমাকে কেউ বললে না? ইনায়া বলো, আরে বাবা, তো সকালে বড় আম্মুকে ফোন দিয়ে বলেছে আমরা এখানে আসবো। রূপকথা বলো, ও, তাই হয়তো শুনিনি। সবাই এসেছে? ইনায়া বলল, হ্যাঁ এসেছে। এখন তুমি তাড়াতাড়ি ওঠো, সবাই তোমাকে খুঁজছে তো। রূপকথার চুলগুলো হাত খোপা করে বিছানা থেকে নামলো। ইনায়া বলো, ভাবিমণি একটা কথা বলি? রূপকথা বলো, অবশ্যই। ইনায়া বলো, পিচিতে তোমাকে একদম ছোট্ট বাচ্চাদের মতো লাগছে।
ইনায়ার এই কথা শুনে রূপকথার মনে পড়ল সে আজকে এখনো চেঞ্জ করেনি। রূপকথা হেসে বলল, তাই? ইনায়া বলল, হুম হুম। রূপকথা বলল, আচ্ছা তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি। ইনিয়া উঠে বলল, আচ্ছা আমি নিচে যাই, তুমি এসো। রূপকথা বলল, বসো না। রূপকথার কথা শেষ হওয়ার আগে ইনিয়া নিচে চলে গেল। এরপর রূপকথাও চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে রূপকথা সবার সঙ্গে ভালো মন্দ কথা বলে উৎস দিকে ভুরু কুচকে তাকালো। উৎসর মামলার পড়া কারণ কি রূপকথা বুঝতে পারলো না। আয়েশা বেগম রূপকথাকে জিজ্ঞেস করলো, জ্বর আছে এখন? রূপকথা বলল, এখন নেই বা। আয়েশা বেগম বলল, কালকে একবার উৎসর সঙ্গে গিয়ে ডক্টর দেখিয়ে এসো। রূপকথা কিছু বলল না। এর মধ্যে একজন সার্ভেন্ট এসে সবাইকে নাস্তা করতে ডাকলো। বিকেলে রূপকথা, ইনায়া, ফারাজা তিনজন ছাদে বসে গল্প করছিল। আয়েশা বেগম আর জিনিয়া বাসায় নেই, দুজন বাইরে গেছে রিকির বিয়ের জন্য গিফট কিনতে। উৎস রুমে ঘুমাচ্ছে। অন্যদিকে ফারুক সাহেব আর ফয়সাল সাহেব বসে জায়গা জমি নিয়ে আলাপ করছে। রূপকথা ইনায়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার উদয় ভাইয়া কোথায়, কিছু জানো? ইনায়া বলল, না তো, আমি তো কিছু জানি না। ফারাজ বলল, আমি জানি। রূপকথা বলল, তাহলে বলো। ফারাজ বলল, তার আগে বলো ছোট ভাইয়া কোথায় আছে, সেটা বললে আমি কি পাবো? রূপকথা বলল, তুমি বলো কি চাও? ফারাজ বলল, আমার আইসিটি প্র্যাকটিক্যাল লিখে দিতে হবে। রূপকথা বলল, ঠিক আছে লিখে দিব, এবার বলো। ফারাজ বলল, তার আগে তোমরা কথা দাও, কাউকে কিছু বলবে না। রূপকথা বলল, আচ্ছা কথা দিলাম, কাউকে কিছু বলবো না। এবার বলো। ফারাজ বলল, ইরু তুইও কথা দে, কাউকে কিছু বলবি না। এ কথা কিন্তু বড় আম্মুর কানে গেলে পরে সমস্যা হবে। ইনায়া বলল, বলবো না। ফারাজ বলল, ছোট ভাইকে রিহাবে দেওয়া হয়েছে। ইনায়া জিজ্ঞেস করলো, রিহাব কি? ছোট ভাইয়াকে ওখানে কেন দেওয়া হয়েছে? ইনায়া জিজ্ঞেস করলো, রিহাব কি? ছোট ভাইয়াকে ওখানে কেন দেওয়া হয়েছে? ফারাজ বলল, রিহাবে দেওয়া হয় যাতে কেউ নেশা, খারাপ অভ্যাস বা মানসিক সমস্যা ডুবে থাকে তাকে সেখান থেকে নিরাপদে ও সঠিকভাবে সুস্থ করা। ফরাজের এই কথা শুনে রূপকথা বুঝে গেল আসল কাহিনী। ফরাজ বলল, এই কথা কিন্তু বড় আম্মু জানে না, তাই তোমরা ভুলেও কিন্তু তার সামনে এসব বলতে যাবে না। রূপকথা বলল, নিশ্চিন্তে থাকো, কেউ কিছু জানাবে না। ফরাজ বলল, আরে ভাবিমণি, তোমাকে নিয়ে তো চিন্তা নেই, কিন্তু ইনুকে নিয়ে ভয় আছে। রূপকথা হেসে বলল, ইনুকে নিয়ে তো ভয় পেতে হবে না, ইনু তো এখন বড় হয়ে গেছে, সব বুঝে। কি তাই না ইনু? ইনাইয়া বলল, ভাইয়া শুধু শুধু টেনশন করে। ফারাজ বলল, এসব বাবা শুনলে আমাকে মেরেই ফেলবে, তাই বারবার সাবধান করছে। রূপকথা বলো, আচ্ছা নিচে চলো এবার। ইনাইয়া বলল, ভাবিমণি ফ্রেঞ্চ ফ্রাই খাবো। রূপকথা জিজ্ঞেস করলো, তোমার খেতে ইচ্ছে করছে, বানিয়ে দিতে বলবো? ফরাজ বলল, ইনু এখন খুব ভালো ফ্রেঞ্চ ফ্রাই বানায়, তাই তোমাকে জিজ্ঞেস করছে যেন বানিয়ে খাইয়ে একটু প্রশংসা পেতে পারে। রূপকথা বলল, তাহলে তো অবশ্যই খেতে হবে। ইনায়া খুশি হয়ে বলল, তাহলে এক্ষুনি বানাই চলো। এরপরে তিনজন নিচে গিয়ে কাজে লেগে পড়ল। ইনায়া আলু কেটে সেগুলো হাফ সিদ্ধ করে নিল। রূপকথা বলল, হয়েছে, বাকিটা আমি করছি, তুমি দাঁড়াও। ইনায়া বলল, না না, সবটা আমি করব, তোমরা দুজন শুধু দেখো। এরপর রূপকথা চাইল ইনিয়াকে হেল্প করতে, কিন্তু ইনিয়া কোনো হেল্প নিল না, সবটা নিজেই করলো। ইনিয়া রূপকথাকে বলল, বাবা আর বড় বাব্বু তো বাহিরে গেছে, চলো তোমাদের রুমে গিয়ে খাবো, বড় ভাইয়াকে সহ ডাকবো। রূপকথা বলো, তোমার ভাইয়া তো এখন খায় না। ইনায়া বলল, আজকে শিওর খাবে, আমি বানিয়েছি না। রূপকথা বলো, বেশ তবে চলো। এরপর তিনজন রূপকথার রুমে চলে গেল। ইনিয়া রুমে ঢুকে উৎসকে ধাক্কা দিয়ে ডাকলো, বড় ভাইয়া উঠো। ইনিয়া ধাক্কা খেয়ে উৎসর ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ রেখে বলো, বলো ইনুই। ইনিয়া বলো, উঠো ফ্রেশ হয়ে নাও, আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি। উৎস জিজ্ঞেস করলো, খেতেই হবে? ইনিয়া বলো, শুধু খেলেই হবে না, খেয়ে রিভিউ দিতে হবে, তাড়াতাড়ি ওঠো। উৎস রূপকথা দিকে তাকিয়ে উঠে বসলো। ইনিয়াকে বলো, এতে পাকামি করতে গেলে কেন? হাত পুড়ে গেলে তখন কি হতো? ইনাইয়া বলো, আমি বাসায় বানাই তো। ফরাজ বলল,
ভাইয়া তুমি পরে কথা বলো, আগে ফ্রেশ হয়ে এসো, তোমার জন্য আমরাও খেতে পারছি না। উৎস উঠে ফ্রেশ হতে চলে গেল। রূপকথা বুঝলো উৎস ইরিয়াকে অনেক বেশি আদর করে। দেখলো তো কি সুন্দর করে কথা বলো ইরিয়ার সঙ্গে। এরপর সে ফ্রেশ হয়ে এসে ইরিয়ার পাশে বসলো। এরপর একটা ফ্রেঞ্চ ফ্রাইতে সস লাগিয়ে মুখে নিয়ে বলো, ওয়াও, ইঁদুর পাখির হাতে ফ্রেঞ্চ ফ্রাই মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে। এরপর বাকিরাও খাওয়া শুরু করলো। খাওয়ার ফাঁকে ফরাজ উৎসকে জিজ্ঞেস করলো, ভাইয়া তোমার গলায় কি হয়েছে? উৎস বলো, একটা তেলাপোকা কামড় দিয়েছে। ফারাজ বলল, কিন্তু তুমি যে তখন বলে টনসিল বেড়ে গেছে। উৎস বলো, তা তো বেরিয়েছে, আর সেই জন্যই তো মাফলার বেঁধেছিলাম। ফারাজ জিজ্ঞেস করলো, তেলাপোকা কিভাবে কামড় দিয়েছে, আর তোমাদের বাসায় তেলাপোকা কই থেকে আসলো? উৎস ধমকে বলো, বেশি কথা বলছো, চুপচাপ খাবে না। ফারাজ একদম চুপ হয়ে গেল, চুপচাপ খেতে লাগলো। খাওয়া যখন শেষের দিকে তখন আয়শা বেগম আর জিরিয়াও বাইরে এসে তাদের সঙ্গে জয়েন করলো। উৎসমাকে জিজ্ঞেস করলো, সব কিছু কেনাকাটা শেষ হয়েছে? আয়শা বেগম বলল, সবার জন্য জামা কাপড় নিয়েছি, রিঙ্কির জামাইয়ের জন্য নয়া নয়া একটা চেন কিনেছি, এখন শুধু তোমার দাদুর জন্য আর রিঙ্কির দাদুর জন্য শাড়ি কেনা বাকি। ফয়সাল সাহেবরা রাতে খেতে নিজেদের বাসায় চলে গেল। তাদের বিদায় দিয়ে আয়শা বেগম রূপকথাকে বলল, একটু আমার রুমে এসো তো মা। রূপকথা গেল। আয়শা বেগম রূপকথাকে বিছানায় বসিয়ে আজকে কী কী কিনেছে সব কিছু দেখাচ্ছে। সবার গিফট দেখানোর শেষে আয়শা বেগম রূপকথাকে একটা শপিং ব্যাগ দিয়ে বলল, এটা তোমার জন্য। রূপকথা জিজ্ঞেস করলো, এটা কি? আয়শা বেগম বলল, খুলেই দেখো। রূপকথা শপিং ব্যাগটা খুলে দেখলো, এতে একটা মেরুন কালারের জামদানি শাড়ি আছে। আয়শা বেগম জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? রূপকথা হেসে বলো, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ মাদার ইন ল। আয়শা বেগম হাসলো, বলল, এটা রিঙ্কির বিয়ে দিন পড়বে। রূপকথা বলল, আচ্ছা। আয়শা বেগম বলল, যাও ঘুমাতে যাও, তোমার এসব দেখানোর জন্য আর শাড়িটা দেওয়ার জন্যই ডেকেছিলাম। রূপকথা জিজ্ঞেস করলো, আপনার জন্য কিছু কিনেননি? আয়শা বেগম বলল, আমার যেগুলো আছে সেগুলোই তো পড়ি না, আর কিনে কী করবো মা? রূপকথা বলল, তাতে কি, আমিও তো পড়ি না। আয়শা বলল, তোমার তো দিন এখন, তোমার সঙ্গে আমার তুলনা করে লাভ আছে? রূপকথা বিছানা থেকে নেমে বলল, বুঝেছি, আর বলতে হবে না। আয়শা বেগম হেসে বলল, তা তো বুঝবেই, বলি না তুমি। রূপকথা কিছু না বলে হেসে রুম থেকে বেরিয়ে গেল। এরপর নিজেদের রুমে এসে দেখে এই ঠান্ডার মধ্যে ওসব বারান্দায় বসে আছে। ইনিয়ার আসার পর থেকে এখন পর্যন্ত রূপকথা ওর সঙ্গে কোনো কথাও বলেনি, একদম ইগনোর করে গেছে। ভুলেও একবার ওর দিকে তাকায়নি। এসব ভাবতে ভাবতে রূপকথা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে গায়ে কম্ফর্টার জড়িয়ে শুয়ে পড়ল। রাত 12টায় উষো রুমে আসলো। এতক্ষণ বারান্দায় বসে বন্ধু আশরাফের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কথা বলছিল। কথা বলতে বলতে কখন যে 12টা বেজে গেছে উষো টেরই পেল না। উষো ফ্রেশ হয়ে এসে রূপকথার পাশে শুয়ে পড়ল। এরপর পিছন থেকে রূপকথার কোমর জড়িয়ে নিজের বুকে নিয়ে আসলো। উষো ভাবছে রূপকথা ঘুমিয়ে পড়েছে, আদতে কিছু তা না। রূপকথা এখনো জেগে আছে। সকলের ঘুম থেকে দেরিতে ওঠার ফলে এখনো আর ঘুম আসছে না। অন্যদিকে বিকেলে অনেকক্ষণ ঘুমানোর ফলে উৎসর এখনো ঘুমাচ্ছে না। 2 দিন পর সন্ধ্যা 7টা। উৎস অফিসে বসে ফাইল দেখছিল। এমন সময় তার কেবিনে প্রবেশ করল সৌভিক আর নবীল। তারা দুজন উৎসর খুব কাছের বন্ধু। নবীল প্রথমে সৌভিককে বন্ধু ছিল, এরপর উৎসর বন্ধু হয়েছে। উৎস ওদের দেখে তাড়াতাড়ি হাত দিয়ে গলা ঢেকে নিল। গলার অবস্থা এরা দেখলে কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। উৎস এক হাত দিয়ে ফাইলগুলো একপাশ করে রেখে দুজনকে বসতে বলে জিজ্ঞেস করলো, কি খাবি তোরা? সৌভিক হেসে বলল, ওই দিন যে 3 বোতল রেখে গিয়েছিলাম ওইগুলো বের কর। উৎস বলো, নেই। নবীল বলো, নেই মানে? এ ভাই, বিলেতি মাল ছিল কিন্তু হেব্বি দামি। উৎস বলল, নেই মানে নেই, ডাস্টবিনে ফেলে দিচ্ছি, এসব অস্বাস্থ্যকর জিনিস না খাওয়াই ভালো। সৌভিক বলল, সেদিন তো দিব্যি গিলেছিলা, আজকে হঠাৎ এই কথা কেন? নিশ্চয়ই বাসায় গিয়ে বউয়ের সঙ্গে মাতলামি করে ধরা খেয়েছিস। উৎস থতমত মুখে বলো, ফাউল কথা, কি জন্য এসেছিস সেটা বল। নোবেল বলল, সৌভিক তোকে দাওয়াত দিতে এসেছে। উৎস জিজ্ঞেস করলো, কিসের? নোবেল হেসে বলো, আমাদের সৌভিকের টুনটুনি কাটিং ফাংশনের।
উৎস সবিকে জিজ্ঞেস করলো, কিরে সত্যি নাকি? সৌভিক রেগে বলল, তোদের যথেষ্ট বয়স হয়েছে, এবার মুখে লাগাম টানা উচিত। নোবেল বলল, ভুল কি বলেছি? সৌভিক উৎসকে বলল, জানিসই তো কয়েকদিন আগে স্বামীনের সুন্নাতের খান্না করা হয়েছে। আগামী শুক্রবার সুন্নাতের খান্নার 7 দিন পূর্ণ হবে, তাই আম্মা ঘরোয়াভাবে একটা ছোটোখাটো অনুষ্ঠান আয়োজন করেছে। বলেছে তোদের বউ নিয়ে যেতে। নোবেল বলল, আমি তো শিওর যাব, কিন্তু উৎস কি যাবে? ও তো আবার অনেক বড়লোক্য মানুষ, কারো দাওয়াতে যায় না। সৌভিক বলল, না গেলে আমার কষ্ট পাবে, অনেক আগ্রহ নিয়ে তোদের বউ নিয়ে যেতে বলেছে। উৎস বিয়ে করেছে শোনার পর থেকে ওর বউ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আম্মা। উৎস বলল, আমি চেষ্টা করব। সৌভিক বলল, তুই একা গেলে হবে না, তোর বউকে সহ নিয়ে যেতে হবে। উৎস বলল, আচ্ছা আমি বলবো, যদি যেতে চায় তবে নিয়ে যাব, আর না যেতে চাইলে তো কিছু করার নেই। নোবেল বলল, কিছু করার নেই মানে? না যেতে চাইলে কোলে করে নিয়ে যাবি, একা গেলে তোকে বাসায় ঢুকতে দেব না। উৎস বলল, তাহলে তো আরও ভালো, আমার আর যাওয়া লাগতো না। সৌভিক বলল, তোরা না গেলে সত্যি মা অনেক কষ্ট পাবে, স্বামীন তো তোদের সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। উৎস বলল, আমি চেষ্টা করব। এখন বল তোরা কি খাবি? নোবেল বলল, যা খেতে এসেছিলাম তা তো ফেলে দিয়েছিস বললি। উৎস বলো, ওসব ছাড়া অন্য কি খাবি সেটা বল। নোবেল বলো, কিছু খাবো না, শুধু একটু গরম গরম ধোয়া ওঠা কফি খাবো। উৎস বলো, একবার বলছিস কিছু খাবি না, আবার বলছিস একটু গরম গরম ধোয়া ওঠা কফি খাবি, কি একটা অবস্থা। সবিক বলো, তার আগে বল তোর গলায় কি হয়েছে? আজকে পর্যন্ত দেখছি গলায় হাত দিয়ে রেখেছিস। উৎস এতক্ষণ ধরে মনে মনে যে ভয়টা পাচ্ছিল সেটাই হয়েছে। উৎস একটু থেমে গলা থেকে হাসিয়ে থতমত মুখে বলল, গত রাতে মশারি দেইনি, সেই সুযোগে ঘুমের মধ্যে কি যেন এসে কামড় দিয়ে গেছে। এ কথা শুনে নোবেল আর সবিক দুজন সিরিয়াস মোডে দুজনের দিকে তাকিয়ে হঠাৎ জোরে হেসে দিল। ওদের হাসি দেখে উৎস বিরক্ত হয়ে বলল, এমন স্টুপিটের মতো হাসছিস কেন? সৌভিক বলল, তো হাসবো না? ভাবা যায় আমাদের বন্ধু উৎস যাওয়ার এই বয়সে এসে কিনা সুন্দর বানিয়ে মিথ্যে বলছে। উৎস বলো, এই বয়সে এসে মানে? আমাকে কি তোদের বুড়ো মনে হয়? নোবেল বলল, তা নয় তো কি। আচ্ছা, তোর যে এখন 36 বছর বয়স চলছে, তুই কি ভুলে গেছিস? উৎস বলল, জি না, কিচ্ছু ভুলিনি, বরং তোরাই ভুলে গেছিস যে আমাকে বিদেশে পাঠানোর জন্য আব্বা মা আমার জন্ম নিবন্ধনের বয়স 3 বছর বাড়িয়ে দিয়েছিল। রবিক বলল, আচ্ছা যা, তুই এখনো কচি খোকা। উৎস বিরক্ত হয়ে বলল, এই ওঠ, যা এখান থেকে, তোদের কপি খাওয়া লাগবে না। নোবেল বলল, কপি না খায় কি তোমার মতো বইয়ের কামড় খাবো? উৎস বলো, আর একবার এসব উল্টাপাল্টা কথা বলে এখান থেকে এক লাথি মারবো যে একদম নেটওয়ার্কের বাইরে গিয়ে পড়বি। রবিক বলো, ওর কথা বাদ দে, তুই আমার কথা শোন। উৎস বলো, কি বাল শুনবো? সেই তো ওর মতো বালের কথাই বলবে। সৌভিক বলো, আরে তুই আমার কথা শোন আগে। উৎস বলো, বলতে থাক, শুনতেছি আমি। সৌভিক বলো, সিরিয়াসলি কথা কিন্তু। উৎস বলো, বুঝাচ্ছি বল। সৌভিক বলো, সত্যি করে বলবি কিন্তু। উৎস গম্ভীর মুখে বলো, তুই কি মজা করছিস আমার সঙ্গে? সৌভিক উৎসর থেকে বেশি গম্ভীর মুখে বলল, আমার মুখ দেখে কি তোর মনে হচ্ছে আমি মজা করার মুডে আছি? উৎস বলো, আচ্ছা বল। সৌভিক বলল, সত্যি করে উত্তর দেবে কিন্তু। উৎস বলো, আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছিস? সৌভিক বলো, মোটেও না। আচ্ছা, তাহলে এবার প্রশ্নটা করি। উৎস বলো, জি অবশ্যই, এবার প্লিজ প্রশ্ন করে আমাকে উদ্ধার করুন। সৌভিক খুবই সিরিয়াস মোডে উৎসকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোর বউ কি তার কাঁটা দিয়ে দাঁত মাজে? কথাটা শেষ হতে না হতেই পুরো রুম নোবেলের হাসির শব্দে প্রতিদিনই হতে লাগলো। উৎসের সামনে একটা ফোমের বল ছিল, সেটাই সে সৌভিকের মুখে ছুঁড়ে মারল। বলো, এসব বলার জন্য আমার অফিসে এসেছিস? যদি সত্যি এসব বলার জন্য এসে থাকিস তাহলে এক্ষুনি বের হ, বেয়াদব। সৌভিক হেসে বলল, সত্যি বলতেছি ভাই, তোর গলার অবস্থা দেখে আমার মায়া হওয়ার পাশাপাশি মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। উৎস বলল, তোরা থাক, কপি খেয়ে যাস, আমি চলে যাচ্ছি। নোবেল বলল, মানে কি? উৎস বলল, মানে তোদের এসব বালের আলাপ আর শুনতে ইচ্ছে করছে না। সৌভিক বলল, আচ্ছা বস, আর লজ্জা পেতে হবে না।
নোবেল বলো, আরে লজ্জার কি আছে, আমরা আমরাই তো। উৎস বলো, তোরা দুজন একাই তো 20 জনের সমান। সৌভিক বলল, উৎস খাবার অর্ডার দিয়ে, খিদা লেগে গেছে। উৎস বলো, এ তো উল্টাপাল্টা কথা বলে, খিদা তো লাগবেই। আর শেষ পর্যন্ত দুটো ঠোঁটের কোনো স্থিরতা নেই।